সারা দেশ থেকে নিটের রেজাল্ট পাবলিশ হওয়ার পর যখন সেই রেজাল্ট নিয়ে একটা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল, সমস্ত ক্যান্ডিডেট, অ্যাসপিরেন্ট, টিচার, ডাক্তার সবাই একযোগে কমপ্লেন করছিল যে এবছরের নিট এক্সামে কোনো না কোনো জায়গায় একটা বড়সড় স্ক্যাম করা হয়েছে। সবাই এই অভিযোগ তুলছিল, আঙুল তুলছিল এনটিএর দিকে। তখন এনটিএ 6 জুন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নতুন সার্কুলার বা নোটিশ তারা পাবলিশ করে। সেই নোটিশে যে সমস্ত পয়েন্টগুলো নিয়ে সারা দেশ থেকে এনটিএর দিকে আঙুল তোলা হচ্ছিল, সেই প্রত্যেকটি পয়েন্টের তারা কাউন্টার আর্গুমেন্ট দেয়। অর্থাৎ তারা ক্ল্যারিফাই করার চেষ্টা করে যে তারা যে রেজাল্ট পাবলিশ করেছে সেই রেজাল্টে কোনো স্ক্যাম নেই, সেই রেজাল্টটি সর্বতোভাবে 100% ঠিক, সেখানে কোনো রকম কোনো কারচুপি করা হয়নি বা কোনো রকম কোনো বায়াসড কিছু করা হয়নি। তো আজকে সেই যে 6 জুন এনটিএ যে নোটিশটা পাবলিশ করেছে তাদের ওয়েবসাইটে, সেই নোটিশের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি ডিটেলে ডিসকাশন করব, চুলচেরা বিশ্লেষণ করব, আর তোমাদেরকে বলবো যে যে কাউন্টার আর্গুমেন্ট এনটিএ দিয়েছে সেটাকে মানা যায় কি যায় না। তো চলো সেই যে 6 জুনের যে নোটিশ সেটা প্রথমে দেখে নেওয়া যাক। প্রথম যে পয়েন্ট নাম্বার 1 সেটা এনটিএ দিয়েছে কাট অফ নিট আন্ডার গ্র্যাজুয়েট 2024। সেখানে এনটিএ বলেছে দ্য কাট অফ স্কোর্স আর ডিটারমিন্ড বেসড অন দ্য ওভারঅল পারফরমেন্স অফ ক্যান্ডিডেটস ইচ ইয়ার. The increase in cutoff reflects the competitive nature of the examination and the higher performance standards achieved by the candidates this year. অর্থাৎ এনটিএ বলছে যে স্পেসিফিক্যালি এই বছর অর্থাৎ 2024-এর যে নিট হয়েছিল, এবছরে ক্যান্ডিডেটরা ওভারওয়েলমিংলি খুবই ভালো পারফরমেন্স করেছে। তারা মানে গত 5 বছরে যে পারফরমেন্স ছিল আগের ব্যাচগুলোর, তার থেকে এবছর নাকি অনেক ভালো পারফরমেন্স হয়েছে। সেই জন্যই নাকি অ্যাভারেজ মার্কস যেটা ছিল সেটাও নাকি অনেক বেড়ে গেছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে লাস্ট বছর 2023-তেও অ্যাভারেজ মার্কস ছিল 279.41, সেটা বেড়ে এবছর 2024-এ হয়ে গেছে 323.55। আর মিনিমাম স্কোর যেটা ছিল ফর আনরিজার্ভড ক্যাটেগরি মানে জেনারেলদের জন্য, সেটা গত বছর ছিল 137, আর যেটা এবছর হয়েছে 164। এটা এনটিএর কাউন্টার আর্গুমেন্ট। কিন্তু নিটের টিচিংয়ের সাথে যারা যুক্ত আছেন ডিরেক্টলি, যারা টিচাররা আছেন, ডাক্তাররা আছেন, তারা সবাই কিন্তু বলছেন যে এমন বিশাল কিছু একটা তারতম্য হয়ে যেতে পারে না এবছরের ব্যাচে। প্লাস এবছরের যে কোশ্চেন এসছে সেই কোশ্চেনটা কিন্তু মোটেও কোনো সোজা কোশ্চেন ছিল না। সেই কোশ্চেনটা এমন না যে সেটা একেবারেই প্রায় জলের মতো সোজা কোশ্চেন এসছে সেজন্য সবাই বেশি মার্কস পেয়ে গেছে, এরকমটা কিন্তু নয়। যারা টিচার, যারা ট্রেনার, যারা বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে পড়াচ্ছেন, তারা কিন্তু সবাই একযোগে এই কথাটা বলেছেন। তাই এখানে এনটিএ যে আর্গুমেন্ট দিয়েছে যে এবছরের ব্যাচ হঠাৎ করে প্রচণ্ড ভালো একটা পারফরমেন্স দিয়েছে, সেটা কিন্তু খুব একটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না। যদিও এমন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে এমনটা বলা যায় না যে এটা অসম্ভব। হতে পারে যে এবারের ব্যাচ খুবই ভালো এক্সাম দিয়েছে, কিন্তু এবারের কোশ্চেন পেপার কিন্তু কোনোভাবেই সোজা ছিল না। আর যেহেতু একটা ড্রাস্টিক চেঞ্জ হঠাৎ করে এই বছর চলে এসেছে, যেটা এনটিএ বলছে, সেটা কিন্তু সবাই মেনে নিতে পারছে না। এবার আসি পয়েন্ট নাম্বার 2-তে। অ্যাকচুয়ালি সবাই যখন বলছিল যে টাইম লসের জন্য যে কম্পেনসেটরি মার্কস দেওয়া হয়েছে সেটার যুক্তি কী, মানে সেই মার্কসটা কীভাবে দেওয়া হলো, কাকে দেওয়া হলো, কত মার্কস দেওয়া হলো, এটা যে একটা ধোঁয়াশা ছিল যে কেন দেওয়া হলো এরকম একটা কম্পেনসেটরি মার্কস, সেটা নিয়ে এনটিএ একটা ক্ল্যারিফিকেশান দিয়েছে পয়েন্ট নাম্বার 2-তে। এনটিএ বলেছে যে কিছু ক্যান্ডিডেট, সেই কিছু ক্যান্ডিডেটের সংখ্যা কত সেটাও তারা এখানে মেনশন করেছে। তারা বলছে টোটাল 1563 ক্যান্ডিডেটস, মানে 1563 জন ক্যান্ডিডেট সারা দেশে। তারা যখন পরীক্ষা দিতে বসেছিল তখন তাদের যে পরীক্ষার পেপার কোড থাকে সেটা হয়তো মিসম্যাচ হয়ে গেছিলো। তো সেটা চেঞ্জ করতে তাদের একটা ভালো সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম লস হয়ে যায় এক্সামের সময়। তো সেই টাইম লসটাকে কম্পেনসেট করার জন্য এনটিএ তাদেরকে একটা কম্পেনসেটরি মার্কস দিয়েছে। কিন্তু এই যে কম্পেনসেশনের প্রসেস, এই প্রসেসটা তখন শুরু হয় যখন নাকি এই ক্যান্ডিডেটরা কোর্টে রিট পিটিশন ফাইল করে। তারা রিট পিটিশন ফাইল করে কোন কোর্টে সেটাও লেখা হয়েছে, অনারেবল হাইকোর্ট অফ পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, দিল্লি, ছত্তিশগড়, এই সব হাইকোর্টগুলোতে এই ক্যান্ডিডেটরা রিট পিটিশন ফাইল করেছিল যে তাদের একটা সিগনিফিক্যান্ট টাইম লস হয়েছে, আর সেই টাইম লসটাকে কীভাবে কম্পেনসেট করা যায় সেই একটা ডিসিশনে আসার জন্য এনটিএ একটা গ্রিভান্স রিড্রেসাল কমিটি গঠন করে। আর সেই কমিটি একটা জাজমেন্ট দেয় যে তাহলে এই সব ক্যান্ডিডেটদের একটা গ্রেস মার্কস না, কম্পেনসেটরি মার্কস দেওয়া হোক। তো সেই কম্পেনসেটরি মার্কস পাবার পর ক্যান্ডিডেটদের মার্কস বেড়ে যায়। এনটিএ বলেছে যে এই যে 1563 জন ক্যান্ডিডেট কম্পেনসেটরি মার্কস পেয়েছে, তাদের এই কম্পেনসেটরি মার্কস পাবার পর
তাদের যে রিভাইজড মার্কসটা তারা পায়, যেটা ফাইনাল মার্কস আসে তাদের কাছে, সেই মার্কসটা -20 থেকে 720 পর্যন্ত ভ্যারি করছে। মানে এমনও কোনো ক্যান্ডিডেট ছিল যে পুরো এত কোশ্চেন ভুল করেছে যে পুরো নেগেটিভে চলে গেছিলো, সেখান থেকে কিছু কম্পেনসেটরি মার্কস পেয়ে তার মার্কস হয়েছে -20। আর এমনও কিছু ক্যান্ডিডেট ছিল যারা ফুল মার্কস পায়নি, 720 পায়নি। 720 ফুল মার্কস, সেটা তোমরা জানো অলরেডি, কিন্তু কম্পেনসেটরি মার্কস অ্যাড করার পর তাদের যেটা প্রাপ্ত মার্কস সেটা কিন্তু 720 হয়ে গেছে, অর্থাৎ তারা কিন্তু র্যাঙ্ক 1 পেয়ে গেছে। অর্থাৎ এখানে এনটিএ কিন্তু একেবারে বলেই দিচ্ছে যে র্যাঙ্ক 1 যে 67 ক্যান্ডিডেটস আছে তাদের মধ্যে অনেক ক্যান্ডিডেটই আছে যারা কম্পেনসেটরি মার্কস পেয়ে র্যাঙ্ক 1 হয়েছে। এনটিএ এই যে কাউন্টার আর্গুমেন্টটা দিয়েছে এটা কতটা যুক্তিযুক্ত, যে আমার যদি কোনো একটা এক্সামে সেখানে আমার টাইম লস হয়, আমার যদি পরীক্ষার পেপার পেতে বা যে কোনো কারণে সেখানে একটা টাইম লস হয়, যেটার জন্য আমি দায়ী না, যেটার জন্য ওই এক্সাম কর্তৃপক্ষ দায়ী, সেই এক্সামের যে বোর্ড বা ম্যানেজমেন্ট তারা দায়ী, তাহলে অবভিয়াসলি সেটার একটা ভরপাই ম্যানেজমেন্টের করা উচিত বা সেই পরীক্ষার অথরিটি যে তাদের করা উচিত, কারণ সেখানে আমার কোনো ফল্ট নেই। কিন্তু এই যে একটা রিয়েলাইজেশন যে ফল্ট আমার নেই, সেজন্য আমার একটা কম্পেনসেটরি মার্কস পাওয়া উচিত, এই রিয়েলাইজেশনটা কি এই দেশের যত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, পরীক্ষায় বসেছিল, তাদের সবার মধ্যে ইকুয়ালি ছিল? কারণ পরীক্ষা দিয়েছে প্রায় 23,33,000 ক্যান্ডিডেট এবছরের নিট, তাদের মধ্যে রিট পিটিশন শুধু দায়ের করেছিল 1,563 ক্যান্ডিডেট। আউট অফ 23.33 lakhs ক্যান্ডিডেট, অনলি 1,563 ক্যান্ডিডেটস ফাইল্ড রিট পিটিশন। তোমরা বুঝতে পারছো সেই সংখ্যাটা কতটা নগণ্য পুরো যে ক্যান্ডিডেটের যেটা পুল, সেই পুলের তুলনায়। তাহলে এমন কি হতে পারে না যে বাকি যে এত লাখ লাখ ক্যান্ডিডেটস ছিল তাদের মধ্যে অনেকেরই টাইম লস হয়েছে, কিন্তু তারা এটা রিয়েলাইজই করতে পারেনি যে তারা যদি রিট পিটিশন ফাইল করে বা কোর্টে কোনো অ্যাপ্লাই করে তাহলে তারা একটা কম্পেনসেটরি মার্কস পেতে পারে। এই জিনিসটা অনেকেই হয়তো রিয়েলাইজ করেনি, তারা অ্যাপ্লাইও করেনি, কোর্টে কোনো রিট পিটিশন ফাইলও করেনি, যার ফলে তারা কম্পেনসেটরি মার্কস থেকে বঞ্চিত হয়েছে। সেই হিসাবে দেখলে এনটিএর এই যে কাউন্টার আর্গুমেন্ট, এটা কিন্তু মোটেও যুক্তিযুক্ত মনে হয় না। এবার আসি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে এনটিএ এবারের নিটের যারা টপার্স তাদের নিয়ে আলোচনা করেছে। এনটিএ বলেছে যে দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন 2023 ওয়াজ 20,38,596, মানে এটা গত বছরের ডেটা বলছে ওরা। আর এবছর যতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল, মানে অ্যাপিয়ার করেছিল পরীক্ষায়, তাদের সংখ্যা ছিল 23,33,297। যেহেতু গত বছরের তুলনায় এবছরের ক্যান্ডিডেটের সংখ্যা বেড়ে গেছে, তাই এনটিএ বলছে যে দ্য ইনক্রিজ ইন ক্যান্ডিডেটস ন্যাচারালি লেড টু অ্যান ইনক্রিজ ইন হাই স্কোরস ডিউ টু আ লার্জার পুল অফ ক্যান্ডিডেটস। মানে যেহেতু নাম্বার অফ ক্যান্ডিডেটস বেড়ে গেছে, সেই জন্য ন্যাচারালি যে স্কোরটা, সেই স্কোরটাও কিন্তু হাই হয়ে গেছে। এই যে পয়েন্টটা এনটিএ দিয়েছে, এটা কোনো দিক থেকে যুক্তিযুক্ত মনে হয় না, মানে এটা হতে পারে না। দ্যাট ইজ, এই যে যুক্তিটা দিয়েছে সেই যুক্তিটা জাস্ট ইম্পসিবল। কেন ইম্পসিবল? তোমাদেরকে আমি 2020 থেকে শুরু করে 2024 পর্যন্ত প্রতি বছর কতজন ক্যান্ডিডেট নিটে অ্যাপ্লাই করেছিল তার একটা ডেটা দিচ্ছি। 2020-তে 13.7 লাখ ক্যান্ডিডেট নিটে অ্যাপিয়ার হয়েছিল, আর তার পরের বছর 2021-এ সেই নাম্বারটা বেড়ে হয়ে যায় 15.4 লাখ। তাহলে ইনক্রিমেন্ট হলো 13% ইনক্রিমেন্ট। কিন্তু যদি র্যাঙ্ক 1 কতজন পেয়েছিল এই 2 বছরে সেটাকে ট্যালি করো, দেখবে 2020-তে র্যাঙ্ক 1 পেয়েছিল অনলি একজন ক্যান্ডিডেট, আর 2021-এ র্যাঙ্ক 1 পেয়েছিল 3 জন ক্যান্ডিডেট। এটাতে কিন্তু কোনো ড্রাস্টিক চেঞ্জ নেই যে 1 থেকে ডিরেক্ট 60 হয়ে গেল বা 1 থেকে ডিরেক্ট 50 হয়ে গেল, এমনটা কিন্তু হয়নি। একজন থেকে সেটা বেড়ে 3 জন হয়েছিল। এবার তার পরের বছর দেখো, 2021-এ ছিল 15.4 লাখ ক্যান্ডিডেট, 2022-তে হয়েছে 17.64 লাখ ক্যান্ডিডেট। এবার নাম্বার অফ র্যাঙ্ক 1 ক্যান্ডিডেট দেখো, 2021-এ 3 জন, 2022-তে সেটা কমে গিয়ে হয়ে গেছিলো 1 জন। যেখানে কিনা নাম্বার অফ টোটাল অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট বেড়ে গেছিলো, সেখানে র্যাঙ্ক 1 ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু 3 থেকে কমে আবার 1 হয়ে গেছিলো। তাহলে সেই যুক্তি যদি এনটিএ যে যুক্তি এখানে দিচ্ছে, সেই যুক্তি কাজে লাগালে তো 3-এর থেকে আরও বেড়ে যাওয়া উচিত ছিল র্যাঙ্ক 1 ক্যান্ডিডেটের সংখ্যা। সেম তার পরের বছর যে ইনক্রিমেন্ট হয়েছিল সেটা হয়েছিল 17%, 17.64 লাখ থেকে বেড়ে লাস্ট ইয়ার মানে গত বছর 2023-তে নাম্বার অফ ক্যান্ডিডেটস হয়ে গেছিলো 20.38 লাখ। কিন্তু র্যাঙ্ক 1-এর সংখ্যা কত বেড়েছে? 1 জন বেড়েছে। লাস্ট বছর 2023-তে র্যাঙ্ক 1 ছিল মোটে 2 জন ক্যান্ডিডেট।
তাহলে সেই হিসাবে চললে এবছর যদি 20.38 লাখ থেকে বেড়ে গিয়ে 23.33 লাখ ক্যান্ডিডেট অ্যাপিয়ার করে থাকে, তাহলে র্যাঙ্ক 1 বেড়ে কতজন হতে পারে? 2 থেকে বেড়ে 3, 4, 5, ম্যাক্সিমাম 10। তাই বলে 67 জন ক্যান্ডিডেট র্যাঙ্ক 1 পেয়ে যাচ্ছে। সবাই অবভিয়াসলি কোশ্চেন করবেই, কারণ যে ডেটা, যে স্ট্যাটিস্টিক্স যা বলছে আর এনটিএ যে কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছে, সেটা কিন্তু কোনোভাবেই ম্যাচ করছে না। এরপর আসি নেক্সট পয়েন্টে। এই পয়েন্ট নাম্বার 3তেই এনটিএ বলেছে যে আউট অফ 67 ক্যান্ডিডেটস হু গট 720 আউট অফ 720 মার্কস, মানে যারা ফুল মার্কস পেয়েছিল, মানে এই যে 67 ক্যান্ডিডেট যারা প্রত্যেকেই র্যাঙ্ক 1 ছিল, তাদের মধ্যে 44 আর অন অ্যাকাউন্ট অফ দ্য রিভিশন ইন ওয়ান অ্যান্সার কি অফ ফিজিক্স অ্যান্ড 6 আর অন অ্যাকাউন্ট অফ কম্পেনসেটরি মার্কস ফর লস অফ টাইম। মানে এই যে 67 জন ক্যান্ডিডেট যারা 720 পেয়েছে আউট অফ 720, তাদের মধ্যে 44 জন ক্যান্ডিডেট ফিজিক্সের একটা কোশ্চেনের রিভিশন যখন হয়েছিল সেই কোশ্চেনের মার্কস পেয়ে তারা 720 পেয়েছে, আর বাকি 6 জন ক্যান্ডিডেট তারা কম্পেনসেটরি মার্কস পেয়ে 720 পেয়েছে। তো এখানে কোশ্চেন হলো এটা, যেটা কিনা অলরেডি একজন ক্যান্ডিডেট, তার নাম শ্রেয়াংশী ঠাকুর, সে দিল্লি হাইকোর্টে একটা প্লি ফাইল করেছে। এর যে ব্যাকগ্রাউন্ড সেটা তোমাদেরকে জানিয়ে দিই। নিটের যে পেপার ছিল 5th মে, সেই পেপারের টেক্সট বুকলেট নাম্বার R5-এর 29 নম্বর যে কোয়েশ্চেন ছিল ফিজিক্সের, সেই কোয়েশ্চেনের দুটো অ্যান্সার সঠিক ছিল। অ্যান্সার নাম্বার 2 আর অ্যান্সার নাম্বার 4 দুটোই সঠিক ছিল। কিন্তু নিটের যেটা এক্সামের ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনে কিন্তু লেখা ছিল যে যেহেতু এটা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, সেজন্য এখানে একটাই অ্যান্সার সঠিক। তো সুতরাং যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে যে কোনো একটাই ওএমআর শিটে মার্ক করতে হতো, যে কোনো একটা অ্যান্সার ওএমআর শিটে মার্ক করতে হতো। এখানে নিট বলছে যে যেহেতু তাদের এই 29 নম্বর কোশ্চেনের দুটো অ্যান্সার সঠিক ছিল, তাই যে সমস্ত ক্যান্ডিডেটরা ওএমআর শিটে অ্যান্সার নাম্বার 2 আর অ্যান্সার নাম্বার 4 দুটো সঠিক অ্যান্সারই মার্ক করেছে, বা তাদের দুটো সঠিকের মধ্যে যে কোনো একটা মার্ক করেছে, তারা কিন্তু নাম্বার পাবে। আর যারা এই কোশ্চেনটি পুরো আনঅ্যাটেম্পটেড রেখে দিয়েছিল, যারা এই কোশ্চেনটি অ্যাটেম্পটই করেনি, তারা কিন্তু কোনো মার্কস পায়নি। এটা নিট বলছে, এনটিএ বলছে। এখানে যে ক্যান্ডিডেট যেই রিট পিটিশন ফাইল করেছে শ্রেয়াংশী ঠাকুর, সেই ক্যান্ডিডেটের যে লয়ার, তিনি বলছেন যে এমন অনেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে হতে পারে যে যেহেতু এক্সামের ইনস্ট্রাকশানেই এটা লেখা ছিল যে যেহেতু এটা এমসিকিউ পরীক্ষায়, তাই যে কোনো একটি অ্যান্সার ঠিক, দুটো অ্যান্সার ঠিক হতে পারে না। তাই যখন একজন ক্যান্ডিডেট একটা কোশ্চেনে দেখছে যে সেখানে দুটো অ্যান্সার সঠিক আছে, তখন সে অবভিয়াসলি কনফিউজড হয়ে গেছে। আর সে অ্যাজ পার যেটা এক্সামের ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনে যেহেতু যে কোনো একটা মার্ক করতে হবে, তাই সে কনফিউজ হয়ে কোনোটাই মার্ক করেনি। কারণ যদি সে কোনো একটা মার্ক করে দেয়, তাহলে পরে সেখানে নেগেটিভ মার্কিং হয়ে যেতে পারে। তাই সেই যে ক্যান্ডিডেট, সে সঠিক উত্তর জানা সত্ত্বেও শুধুমাত্র এক্সামের যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনের কারণে সে কনফিউজড হয়ে সে কোনো অ্যান্সার, সেই যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা কিন্তু অ্যাটেম্প্ট করতে পারেনি। আর এটা ঘটেছে এই ক্যান্ডিডেট শ্রেয়াংশী ঠাকুরের ক্ষেত্রে, আর এরকমটা ঘটে থাকতে পারে আরও হাজার হাজার কিংবা লাখে লাখে ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এটা কিন্তু এই রিট পিটিশনে ফাইল করে দিল্লি হাইকোর্টে বলা হয়েছে, আর দিল্লি হাইকোর্ট এর অ্যাগেনস্টে এনটিএর থেকে রিপ্লাইও চেয়ে পাঠিয়েছে। সুতরাং এটুকু তো বোঝা যাচ্ছে যে এমন অনেক রিপ্লাই বা এমন অনেক কাউন্টার আর্গুমেন্ট যেটা এনটিএ এই নোটিশে পাবলিশ করেছে, সেই কাউন্টার আর্গুমেন্টগুলো কিন্তু পুরোপুরি যুক্তিযুক্ত নয়। তার মধ্যে অনেক ফাঁক ফোকর থেকে গেছে, অনেক মানে লজিকের অনেক ফাঁক ফোকর থেকে গেছে, যেগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এর পরের পয়েন্ট নম্বর 4-এ এনটিএ বলেছে যে নিটের এবছরের এক্সাম তারা কিভাবে এত তাড়াতাড়ি পাবলিশ করে দিতে পারলো, সেটার একটা জবাবদিহি তারা দিয়েছে। কারণ এটা নিয়ে একটা কোশ্চেন উঠছিল যে রেজাল্টটা আরও পরে পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে হুড়োহুড়ি করে, যেহেতু সবাই বলছে যে এটাতে একটা বড়সড় স্ক্যাম হয়েছে, তাই সবার এটা একটা যুক্তি ছিল যে সেই স্ক্যামটা যাতে খুব একটা লাইমলাইট না পায়, যাতে সেটা নিয়ে খুব একটা চর্চা তৈরি হবার সুযোগ না হয়, তাই যেটা লোকসভা ইলেকশনের রেজাল্টের দিন ছিল 4 জুন, যেদিন সারা দেশের সবাই শুধুমাত্র ইলেকশনের রেজাল্ট দেখাতেই ব্যস্ত আছে, অনলি শুধুমাত্র এই নিটের যারা ক্যান্ডিডেট ছিল তারা বাদ দিয়ে বাকি সবাই যেহেতু ইলেকশনের রেজাল্ট দেখাতে একদম বুধ হয়েছিল, তাই সেই একটা ইলেকশনের একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে এই রেজাল্টটাকে খুব চুপি সারে পাবলিশ করে দেওয়া হয়েছিল, যাতে এটা কোনো লাইমলাইটে না আসতে পারে। এটা কিন্তু অনেকের কমপ্লেন ছিল সারা দেশে, সেটাকেই একটা কাউন্টার আর্গুমেন্ট এনটিএ দিয়েছে। তারা বলছে যে
তাদের যে এক্সামের প্রসেস সেটা কিন্তু খুব একটা রোবাস্ট প্রসেস, আর সেখানে তারা খুব তাড়াতাড়ি সব কিছু ইভ্যালুয়েশন করে, এরকম একটা যুক্তি তারা দিয়েছে। সেজন্য তারা খুব তাড়াতাড়ি এই পরীক্ষার যেটা রেজাল্ট সেটাও পাবলিশ করে দিতে পেরেছে। সবাই এখানে কিন্তু একটা এর অ্যাগেনস্টে একটা কোশ্চেন আবার রেজ করছে যে এনটিএ বাকি যে এক্সামগুলো নেয় সেগুলো মোটামুটি কম্পিউটার বেসড এক্সাম, ঠিক আছে? তো সেজন্য সেখানে খুব তাড়াতাড়ি ইভ্যালুয়েশন হয়ে যাওয়া পসিবল। কিন্তু এই যে নিট এক্সাম সেটা কিন্তু ওএমআর শিট বেসড এক্সাম, অর্থাৎ এখানে একটা হার্ড কপি ওএমআর শিটে ক্যান্ডিডেটদের ফিল আপ করতে হচ্ছে তাদের অ্যান্সার। সেই ওএমআর শিটটাকে ইভ্যালুয়েশনের জন্য এক্সাম সেন্টার থেকে নিশ্চয়ই কোনো একটা সেন্টারে ফিজিক্যালি নিয়ে যাওয়া হয়েছে, সব ওএমআর শিট কালেক্ট করা হয়েছে, কতজন ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছে, কতগুলো ওএমআর শিট জমা পড়েছে, সেগুলো ম্যাচ করতে হয়েছে এক্সাম সেন্টারে বসে। সেগুলো ম্যাচ করার পর সেগুলোকে প্যাকিং করে তারপর সেগুলোকে একটা সেন্টারে নিয়ে যাওয়া, সেগুলো স্ক্যান করা, আর নিশ্চয়ই সেগুলো কোনো একটা সফটওয়্যার বা এমন কোনো কিছুর মাধ্যমে স্ক্যান করা হয়েছে যাতে কোনো ভুল ত্রুটি না হয়, সেটা একবারের বেশিও করা হতে পারে। তো এই যে প্রসেসটা গেছে সেই প্রসেসটা কিন্তু একটা কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি টেস্ট যেগুলো হয়, সেই সিবিটি টেস্টের প্রসেসের সাথে এটাকে কম্পেয়ার করা যায় না। তাই এই যে যুক্তি এনটিএ দিয়েছে যে তাদের মানে যেহেতু সমস্ত প্রসেস খুব স্মুথ তাই তাড়াতাড়ি তারা এই রেজাল্টটা পাবলিশ করে দিতে পেরেছে, এটা কিন্তু অনেকাংশেই যুক্তিযুক্ত নয়। সবাই আবার কিন্তু এর এগেনস্টে ভয়েস রেজ করছে। এরপর এনটিএ শেষে পয়েন্ট নাম্বার 5-এ নানাভাবে বলেছে যে কীভাবে তারা এক্সামের ইন্টিগ্রিটি বজায় রাখে, তাদের এক্সাম প্রসেস খুব ট্রান্সপারেন্ট, সেখানে নানা রকম মিনস নেওয়া হয় যাতে কোনো রকম চিটিং না হতে পারে, কোনো ক্যান্ডিডেট আনফেয়ার মিনস না নিতে পারে। এরকম নানাভাবে তারা কীভাবে এক্সামগুলোকে সেফগার্ড করে, আর সেখানে কোনো স্ক্যাম, কোনো বায়াসনেস বা ডেটা ব্রিচ, কোনো পেপার লিক এসবের কোনো সম্ভাবনা নেই, সেটার একটা মানে এনটিএ সেটা বলার চেষ্টা করেছে। এখন সেটা কতটা সঠিক কতটা ভুল সেটা এখন যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে ভাবিয়ে তুলেছে। সারা দেশে যেই কোচিং সেন্টারগুলো আছে তারা কিন্তু এনটিএর এই যে রিপ্লাই, সেই রিপ্লাই মেনে নিতে রাজি নন, ক্যান্ডিডেটরাও মেনে নিতে রাজি নয়। বিভিন্ন জায়গায় এই এনটিএর এগেনস্টে এই নিটের যে রেজাল্ট বেরিয়েছে তার এগেনস্টে রিট পিটিশন ফাইল করা হয়েছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন পিআইএল ফাইল করা হয়েছে বিভিন্ন হাইকোর্টে। বিভিন্ন কোচিং সেন্টারও তাদের নিজেদের পক্ষ থেকে লয়ার নিয়ে পিআইএল ফাইল করছে। আর সবাই দাবি করছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও দাবি করা হচ্ছে যে নিট পরীক্ষা যেটা 2024-এর সেটা এই পরীক্ষা যেটা হয়ে গেছে সেটাকে পুরো স্ক্র্যাপ করে আবার নতুন নিট পরীক্ষা নেওয়া হোক। এরকম দাবি কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে, দেশের প্রত্যেকটা জায়গা থেকে ক্যান্ডিডেটরা, টিচাররা, এমনকি ডাক্তাররাও তুলছেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকেও নাকি এই নিয়ে একটা কনসার্ন রেজ করা হয়েছে, লেটারও দেওয়া হয়েছে। তো এখন ভবিষ্যতে কি হবে সেটা দেখতে হবে। ক্যান্ডিডেটদের যারা নিটের এই এক্সামে অ্যাপিয়ার করেছে তারা যারা ভালো মার্কস আশা করছিল, ভালো র্যাঙ্ক আশা করছিল, ভালো কলেজে অ্যাডমিশন আশা করছিল, তাদের এখানেই কিন্তু হার মেনে গেলে চলবে না। যদি সত্যি এখানে স্ক্যাম হয়ে থাকে, যদি সত্যি কিছু ফাঁকফোকর থাকে এই পরীক্ষার এক্সামের প্রসেসে, তাহলে কিন্তু সেটাকে সঠিক জায়গায় সঠিক প্ল্যাটফর্মে রেজ করতে হবে। ভীষণ কনফিডেন্ট হয়ে সঠিক জায়গায় সেই কমপ্লেনটাকে পৌঁছে দিতে হবে। যদি তোমাদের আজকের আমার ভিডিও ইনফরমেটিভ মনে হয়ে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, তাহলে ভিডিও প্লিজ শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি।